নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প হরিহরপুরের কালী মন্দির। তবে বিশেষভাবে মনে রাখবেন, আজকের গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনাপ্রসূত। এই গল্পের সঙ্গে বাস্তবে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গল্পটিকে নিছক বিনোদনের দৃষ্টিকোণ থেকেই গ্রহণ করুন। আমাদের গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আর আজকের গল্পটি কিন্তু আপনাকে মন দিয়ে শুনতেই হবে, কারণ আজকের গল্পের মধ্যে থেকেও থাকছে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই আপনার নামের সাথে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে হরিহরপুরের কালী মন্দির। আমাদের অনেকেরই দৃঢ় বিশ্বাস যে মৃত্যুতেই জীবনের শেষ। মৃত্যুর পর এই জড় শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এরপর জীবনের আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আদতেও কি তাই হয়? নাকি কখনো কখনো নিজের পূর্বজন্মের করে যাওয়া পাপের প্রায়শ্চিত্ত করতে ফিরে আসতে হয় আবার এই পৃথিবীর বুকেই? না হলে যে তার মুক্তি নেই। আজ এমনই একটা গল্প আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রাম হরিহরপুর। গ্রামের জমিদার নিশিকান্ত চ্যাটুর্যে ভারী ভালো মানুষ। প্রজাদের সুখে দুঃখে অভাবে অনটনে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। তার জমিদারিত্বে গ্রামের পূর্বের চিত্রটাই যেন একেবারে বদলে গেছে। প্রজারাও তাকে বেশ ভক্তি শ্রদ্ধা করে। গ্রামবাসীরা সকলে মিলে মিশে একসঙ্গে থাকে। শত অভাবেও যেন কোনো দুঃখ নেই ওদের মনে। কয়েক বছর আগে মোহন ভট্টাচার্য নামে এক দরিদ্র অসহায় ব্যক্তি জমিদার বাবুর কাছে আসে একটা কাজের আশায়। থাকার কোনো জায়গা ছিল না মানুষটার। তাকে দেখে জমিদার বাবুর ভারী মায়া হয়। তিনি এই গ্রামেই তার একটা থাকার ব্যবস্থা করে দেন আর গ্রামের পঞ্চমুখী কালী মন্দিরে তাকে পুরোহিত হিসেবে নিয়োগ করেন। ভদ্রলোক ব্রাহ্মণ ছিলেন। তারপর থেকে মোহন পুরোহিত সস্ত্রীক এই গ্রামেই বসবাস শুরু করেন। গ্রামটা খুব ছোট হলেও একটা মাহাত্ম্য আছে এর। গ্রামের প্রবেশদ্বারেই রয়েছে 5 মাথা বিশিষ্ট এক বিরল দেবী কালীর মূর্তি বিশিষ্ট এক বিরাট মন্দির। দেবী বড়ই জাগ্রত। প্রচলিত আছে এই মন্দিরে মানত করলে নাকি কেউ খালি হাতে ফেরে না। তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে আসে পুজো দিতে। মন্দিরের পাথরের বেদিতে উপবিষ্ট রয়েছে একটি কোষ্ঠী পাথরের তৈরি দেবী কালীর মূর্তি। তার 5টি মাথা, আর প্রতিটি মাথায় রয়েছে একটি করে সোনার মুকুট। বর্তমান জমিদারের ঠাকুরদা স্বর্গীয় শ্রী ভবানীচরণ চ্যাটুর্যে স্বপ্নে দেবীর আদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই সোনার মুকুটগুলো রয়েছে। যদিও এর আগে অনেকবার মুকুটগুলো চুরির চেষ্টা হয়েছে, কিন্তু শোনা যায় যে যারাই এই মুকুট চুরি করার চেষ্টা করেছে তারা কেউ নাকি 2 দিনের বেশি বাঁচেনি। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে কোনো না কোনো অপঘাতে। তারপর থেকে আর এইগুলো কেউ চুরি করার সাহস দেখায় না। এমনকি আশেপাশের গ্রামের ডাকাত দলও এই মন্দিরের ত্রিসীমানায় আসার সাহস পর্যন্ত করে না। মোহন ভট্টাচার্য এই মন্দিরের নিত্য সেবায়। মা কালীর কৃপায় এখান থেকে তার যা রোজগার হয় তাতে দুজনের ভালোভাবেই চলে যায়। কিন্তু তাদের জীবনে একটাই দুঃখ, যে তারা নিঃসন্তান। ডাক্তার কবিরাজ কোনো কিছুই বাদ যায়নি, কিন্তু কিছুতেই একটা সন্তান হয়নি তাদের। এবার তার স্ত্রী মানত করেছে দেবী কালীর কাছে। তার দৃঢ় বিশ্বাস দেবী তাকে কিছুতেই খালি হাতে ফেরাবেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, কথাটা আমরা অনেকেই শুনেছি। একটা মাস কাটতে না কাটতেই এলো সেই সুসংবাদ, তিনি সন্তান সম্ভবা। কুঁড়ে ঘর যেন প্রদীপের আলোয় ঝলমল করে উঠল। তাদের এতদিনের মনস্কামনা এবার পূর্ণ হতে চলেছে। খুব আনন্দে কেটে গেল বেশ কয়েকটা মাস। চৈত্র পেরিয়ে বৈশাখ এলো। সেদিন সকাল থেকেই আকাশের মুখ খুবই ভার। মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে। পুরোহিতের স্ত্রীর শরীরটা আজকে খুব একটা ভালো নেই।
বিকেল থেকে বৃষ্টির বেগ একটু একটু করে বাড়তে লাগল। তাই দেখে পুরোহিতের স্ত্রী তার স্বামীকে মন্দিরে যেতে বারণ করলেন। কিন্তু পুরোহিত বলল যে সে না গেলে সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে প্রদীপ জ্বলবে না। তাই সে পাশের বাড়ির বোসগিন্নিকে তার স্ত্রীর কাছে রেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। যাবার সময় তার স্ত্রী বারবার বলে দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, কারণ আজ তার ডান চোখের পাতাটা সকাল থেকেই লাফাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো বিপদ ঘটতে চলেছে। কি গো, তুমি না আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার ডান চোখের পাতাটা সকাল থেকেই লাফাচ্ছে। স্ত্রীর মুখে এই কথা শুনে পুরোহিত একটা হালকা হাসি হেসেছিল মাত্র। বলেছিল, এসব তোমাদের অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছাড়া কিছুই নয়, এসবে কিছুই হয় না। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় শুরু হলো। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ। পুরোহিতের স্ত্রীর মনে কেমন একটা অজানা ভয় এসে বাসা বাঁধল। মানুষটার মন্দির থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বাজবে, কিন্তু এদিকে বাইরে যা অবস্থা, পথে ঘাটে যেন না কোনো বিপদ হয়। এই ভেবে সে দেবীকে বারবার স্মরণ করতে লাগল। আর এর কিছুক্ষণ পরেই শুরু হলো তার প্রসব বেদনা। বাইরে তখন বৃষ্টির বেগ কিছুটা কমেছে। পাশের বাড়ির রতন গ্রামের দাইমাকে খবর দিতে গেল। দাইমার বাড়ি খুব একটা দূরে নয়, মিনিট 10 মধ্যেই সে চলে এলো। গ্রামের কয়েকজন মহিলা পুরোহিতের স্ত্রীর কাছে ছিলেন। এদিকে পুজো সেরে পুরোহিত বাড়ি ফেরার উপক্রম করছে। মা কালীকে প্রণাম করে যেই না সে নিজের ঝুলিটা নিতে যাবে, অমনি তার মনে একটা চিন্তার উদয় হল। সে ভাবল, মন্দিরের ভক্তদের কাছ থেকে যে চাল ডাল ফলমূল দক্ষিণা পাওয়া যায়, আর জমিদার বাড়ি থেকে তাকে পৌরোহিত্যের কাজের জন্য যে সামান্য টাকা দেওয়া হয়, তাতে তার আর তার স্ত্রীর দুজনের ভালো মতোই চলে যায়। কিন্তু এবার তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তাকে বড় করতে হবে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। তার জন্য লাগবে অনেক টাকা। কোথায় পাবে সে অত টাকা? কথাগুলো ভাবতে গিয়েই হঠাৎ তার দৃষ্টি পড়ল পঞ্চমুখী বিগ্রহের দিকে। সঙ্গে সঙ্গে কেন জানি না তার মাথায় খেলে গেল একটা দুষ্টু বুদ্ধি। অবশ্য এমন চিন্তা এর আগে কখনো তার মাথায় আসেনি। না জানি সেদিন তার মাথায় কি ভর করেছিল। বিগ্রহের সোনার মুকুটগুলোর দিকে তাকিয়ে তার চোখ দুটো যেন জলজল করে উঠল। সে মনে মনে ভাবল, এই 5টা সোনার মুকুট থেকে যদি একটা আমি সরিয়ে নিতে পারি, তাহলে তো আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, আর আমাদের সন্তানকেও ভালোভাবে মানুষ করতে পারবো। আর তাছাড়া আমাকে তো এই ঝড় বৃষ্টির মধ্যে মন্দিরে কেউ আসতেও দেখেনি, তাই মুকুটটা যে আমি নিয়েছি তার কোনো প্রমাণ থাকবে না। এই ভেবে তার ঠোঁটের কোণে খেলে গেল একটা বাঁকা হাসি। চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে সে মনে মনে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে দেবীর পঞ্চমুণ্ডির মাথা থেকে একটি মুকুট খুলে নিজের ঝুলিতে পুরে ফেলল। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে। পুরোহিতের এই অপরাধের সাক্ষী থেকে গেল এক চাষি। ঝড় বৃষ্টির রাতে সে তার গরুকে খুঁজতে গ্রামের সীমানায় চলে এসেছিল। মুকুট চুরির ঘটনাটি সচক্ষে দেখে ফেলে সে গ্রামবাসীদের সব কথা জানিয়ে দেয়। সেই কথা জমিদারের কান পর্যন্ত পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না। ক্ষিপ্ত গ্রামবাসীরা পৌঁছে যায় পুরোহিতের বাড়িতে। এদিকে পুরোহিত তখন বাড়ি ফিরে তার মন্দির থেকে চুরি করে আনা সোনার মুকুটটা লুকিয়ে ফেলল তার বাড়ির ভেতরেই একটি গুপ্ত কক্ষে। গ্রামবাসীদের চেঁচামেচিতে সে ঘর থেকে বেরিয়ে আসে। তাদের হাতে লাঠি সোঁটা দেখে প্রথমে সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। এমনিতে পুরোহিত খুব সৎ মানুষ, কোনো দিনও কোনো খারাপ কাজ করেনি। তাই গ্রামবাসীদের জেরার মুখে কিছুতেই সে তার অপরাধের কথা স্বীকার করে না।
বেশ কিছুক্ষণ বাকযুদ্ধ চলার পর যখন পুরোহিত তার অপরাধ স্বীকার করল না, তখন একজন ক্ষিপ্ত গ্রামবাসী এগিয়ে এসে তার হাতে থাকা বাঁশের লাঠিটা দিয়ে পুরোহিতের মাথায় সজোরে আঘাত করে। পুরোহিতের কপাল ফেটে গড়িয়ে পড়ে রক্তের ধারা। চিৎকার করে দু হাতে কপাল চেপে মাটিতে বসে পড়ে সে। আর তখনই অন্যান্য গ্রামবাসীরা এগিয়ে এসে তাকে বেধড়ক মারতে শুরু করে। পুরোহিতের আর্তনাদ গিয়ে পৌঁছায় তার স্ত্রীর কানে। এদিকে ঘরে সেও প্রসব যন্ত্রণায় ছটফট করছে। বাইরে স্বামীর আর্তনাদ শুনে সে ঘরের ভেতর থেকে চিৎকার করে ওঠে, ওকে মেরো না, ছেড়ে দাও ওকে। কিন্তু কে শোনে কার কথা? উন্মত্ত গ্রামবাসী তখন পুরোহিত নিধনে ব্যস্ত। রক্তাক্ত শরীরে পুরোহিত অতি কষ্টে বলার চেষ্টা করল, আমার 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 ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার মুখ দিয়ে স্পষ্ট করে কোনো কথা বেরোলো না। এমন সময় গ্রামবাসীদের মধ্যে পেছন থেকে কেউ এগিয়ে এসে তার হাতে থাকা লাঠিটা দিয়ে পুরোহিতের ঘাড়ে মারল একটা বাড়ি। আর প্রায় সঙ্গে সঙ্গে পুরোহিতের প্রাণহীন নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তার মৃত্যুর কয়েক মুহূর্ত পরেই তার স্ত্রী জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। সবাই দেখে বলল, তার মুখখানা ঠিক যেন তার বাবার মতো, কিন্তু তার গায়ের রঙে যতটাই আলো ছিল, তার কপাল ছিল ঠিক ততটাই অন্ধকারে ঢাকা। এ জীবনে কাউকে বাবা বলে ডাকা তো দূরের কথা, বাবার মুখখানাও সে একবার নিজের চোখে দেখতে পেল না। বাচ্চাটির নাম রাখা হয় গোপাল। গোপালের যখন ঠিক 2 মাস বয়স, তখন তার মা তাকে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। এরপর বহু কষ্টে লোকের বাড়িতে কাজ করে গোপালের মা তাকে তিলে তিলে বড় করে তোলে। কেটে যায় অনেকগুলো বছর। এখন গোপাল গ্রামের একটা প্রাইমারি স্কুলের অঙ্কের শিক্ষক। সদ্য বিয়েও হয়েছে। ছোটবেলায় সে তার মায়ের কাছে তাদের হরিহরপুরের গ্রামের বাড়ির কথা শুনেছিল। এখন তার বড় ইচ্ছে সে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ওই গ্রামে গিয়ে কটা দিন বেরিয়ে আসবে। এমনিতেই এখন স্কুলের গরমের ছুটি পড়ে গেছে, তাই বেশ কটা দিন আনন্দেই কেটে যাবে তাদের। তাছাড়া নিজের জন্মস্থানটাও তো একবার দেখে আসা হবে। কিন্তু গোপাল আর তার স্ত্রী যখন গ্রামে প্রবেশ করল, ঠিক সেই সময় ঘটল এক অদ্ভুত কাণ্ড। এমনিতেই সারাদিন আকাশ পরিষ্কার, কোথাও মেঘের কোনো অস্তিত্ব নেই, রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু ওরা গ্রামের সীমানায় প্রবেশের সাথে সাথে হঠাৎ কোথা থেকে একখানা গাঢ় কালো মেঘ এসে সমস্ত আকাশটাকে যেন ঢেকে ফেলল। আর সেই সঙ্গে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। ওরা দৌড়ে এসে একটা বন্ধ দোকানের চালার নিচে আশ্রয় নিল। কেটে গেল প্রায় 1 ঘন্টা, কিন্তু বৃষ্টি থামার তো কোনো নামগন্ধ নেই, বরং তা যেন ক্রমশ বেড়েই চলেছে। এখন সময় বিকেল 5টা, কিন্তু বাইরেটা দেখে তা বোঝার উপায় নেই। প্রকৃতি যেন আজ এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মনে হচ্ছে যেন সবকিছু ওলট পালট করে দেবে। এবার ওদের একটু ভয় ভয় করতে লাগলো। কোথায় ওরা একটা থাকার বন্দোবস্ত করবে কে জানে। গোপালের স্ত্রী কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ গো, এই দুর্যোগে একটা মাথা খোঁজার ঠাঁই আমরা পাবো তো আদৌ? না হলে যে আর রক্ষে থাকবে না। গোপাল বলল, দেখি বৃষ্টিটা একটু কমলে জমিদার বাড়ির খোঁজ করতে হবে। শুনেছি এখানকার জমিদার নাকি খুব ভালো মানুষ। আমরা বিপদে পড়েছি শুনলে উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। বৃষ্টিটা থামলো আরও বেশ কিছুটা সময় পর। গোপাল আর তার স্ত্রী দোকান থেকে বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো। পথে যে 2-1 জনের সঙ্গে দেখা হলো, তাদের জিজ্ঞেস করে ওরা জমিদার বাড়ির ঠিকানাটা পেয়ে গেল।
বর্তমানে নিশিকান্ত চ্যাটুর্যের বড় ছেলে সুকমল চ্যাটুর্যে জমিদারির মালিক। গোপাল তার সঙ্গে দেখা করে। সুকমলও তার বাবার মতোই বড়ই ভালো মানুষ। গোপালের কাছ থেকে সব কথা শুনে সে বলল, আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা ছোট বাড়ি আছে। অনেক বছর আগে একটা পরিবার সেখানে থাকতো, তবে বর্তমানে আর কেউ থাকে না। আপনাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা যতদিন এখানে আছেন ওই বাড়িটায় থাকতে পারেন। যা দরকার পড়বে আমি সব ব্যবস্থা করে দেব, আপনাদের কোনো চিন্তা নেই। জমিদার মশাইয়ের কথায় খুশি হয়ে গোপাল তার স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে এলো। একটা ছোট টালি চালের বাড়ি। বাড়ির সদর দরজায় একটা তালা লাগানো ছিল। জমিদার বাড়ি থেকেই সেই তালা দেওয়া হয়েছিল। জমিদারের পেয়াদা এসে ঘরটা খুলে দেয়। ঘরের চৌকাঠে পা দিতেই গোপালের মাথাটা কেমন যেন ঘুরে গেল। ও পড়ে যাচ্ছিল, কিন্তু ওর স্ত্রী ওকে ধরে ফেলে। তারপর বলে, কি গো, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? গোপাল নিজেকে সামলে নিয়ে বলে, না না, হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে গেল, চলো। এই বলে গোপালের স্ত্রী ওর স্বামীকে নিয়ে ঘরে প্রবেশ করল। বহু দিনের অব্যবহারের ফলে ঘরে বেশ ধুলো জমেছে। ঘরের ভেতরে একটা ছোট চৌকি পাতা, তার উপর একটা মলিন চাদর। জমিদার মশাই তার পেয়াদাদের সঙ্গে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিলেন। তার ঘরদোর পরিষ্কার করে বিছানায় নতুন চাদর আর বালিশ পেতে দিয়ে ফিরে গেল তারা। রাতের খাবার জমিদার বাড়ি থেকেই আসবে। রাত ৮টার সময় জমিদারের দুজন পেয়াদা এসে খাবার দিয়ে গেল। গোপাল আর তার স্ত্রী তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। সারাদিনের ধকলে ওরা দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই শোয়ার সাথে সাথেই ঘুমে দু চোখ একেবারে জুড়িয়ে এলো ওদের। পরদিন সকালে পেয়াদারা এসে রান্নাবান্নার সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেল। গোপালের স্ত্রী রান্না করল। গোপালও ওর স্ত্রীকে সেই কাজে সাহায্য করল। ওরা দুজনে বেশ খুশি ছিল, কিন্তু খাবার সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। গোপালের স্ত্রী ওর থালায় ভাত দেওয়ার সাথে সাথে গোপাল সাপ 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 বলে চিৎকার করে উঠল। কোথায় কোথায় সাপ? ওই তো ভাতের থালায়, দেখতে পাচ্ছ না তুমি? আরে ধুর, কোথায় সাপ? দেখো ভালো করে। মনে হয় তোমার কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, তাই এসব ভুলভাল দেখছো। গোপাল এবার ভালো করে তাকিয়ে দেখল, কই না তো, কোথাও তো সাপ নেই। তাহলে হয়তো সে ভুলই দেখেছে। না, খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিতে হবে। কাল রাতে সত্যিই ভালো করে ঘুমটা হয়নি। দুপুরের ঘুমটা ভালোই হলো। বিকেলবেলায় ঘুম থেকে উঠে গোপাল ওর স্ত্রীকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোলো। ওর বাবা যে এই গ্রামের পঞ্চমুণ্ডী দেবী কালীর মন্দিরের পুরোহিত ছিলেন সে কথাও জানত, কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন সে কথা ওর মা ওকে কোনোদিনও বলেনি। আর বলবেই বা কি করে? সে কথা কি আর কাউকে বলা যায়? ওরা ঘুরতে ঘুরতে সেই দেবী কালীর মন্দিরের সামনে এলো। বর্তমানের পুরোহিত মন্দিরে তখন পূজা করছিলেন। ওরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময় গোপালের মনে হলো মন্দিরের কোণের কালো অন্ধকার অংশটার ভেতর থেকে একটা প্রকাণ্ড আকারের ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জোনাকি পোকার মতো দপদপ করে জ্বলছে আর নিভছে। ওটা কি? চিৎকার করে দুপা পিছিয়ে গেল সে, কিন্তু ওর স্ত্রী পূর্বের মতোই কোনো কিছু দেখতে পেল না সেখানে। গোপালের চিৎকার শুনে মন্দিরের ভেতর থেকে পুরোহিত বেরিয়ে এলেন। তিনিও কোথাও কিছুই দেখতে পেলেন না। গোপালের মনে হলো আবারও হয়তো সে মনের ভুলেই ভুল কিছু দেখেছে। ওরা দেবী মূর্তির কাছাকাছি এগিয়ে গেল, কিন্তু এই পঞ্চমুণ্ডী দেবীর মাথায়
একটি সোনার মুকুট না দেখতে পেয়ে একটু অবাক হয়েই গোপাল জিজ্ঞেস করল, আচ্ছা পুরোহিত মশাই, এখানে একটা মাথায় মুকুট নেই কেন? পুরোহিত প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, মুকুটটা যে কোথায় হারিয়ে গেছে তার খুঁজে পাওয়া যায়নি। আসলে মোহন ভট্টাচার্যকে যারা নির্দয়ভাবে হত্যা করেছিল তাদের মধ্যে এই পুরোহিত ছিল। তখন তার বয়স অনেক কম, আর তাছাড়া এই নির্মম হত্যাকাণ্ডের কথা বাইরের কাউকে জানতে দেওয়া হয় না এই গ্রাম থেকে। অগত্যা ওরা মন্দিরের পুজো সেরে বাড়ি ফিরে গেল। কিন্তু রাতে ঘুমানোর চেষ্টা করলেও গোপালের ঘুম এলো না। তার মনের ভেতর একটা চিন্তার উদ্রেক হলো। সে কি সত্যি ভুল দেখেছে? কিন্তু সে যে স্পষ্ট দেখল একটা একটা ছায়ামূর্তি ওই অন্ধকার কোণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। ওফ, কি ভয়ঙ্কর তার রূপ! ভাবলে ভাবলে এখনো ওর সারা শরীর কাঁটা দিচ্ছে। কেটে গেল বেশ কয়েকটা দিন। তবে এরপরে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা গোপালের নজরে আসেনি। মনে মনে সে ভাবল হয়তো সত্যি সেগুলো তার মনের ভুল ছিল, এবং ধীরে ধীরে সেই কথাগুলো সে প্রায় ভুলেও গেল। ছুটির দিন কটা বেশ ভালোভাবেই কাটছিল গ্রামে। একদিন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় গোপালে। সেই সময় বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। একটা অজানা অস্বস্তিতে গোপাল আর ঘুমোতে পারে না। ও বিছানা থেকে নেমে পড়ে, হ্যারিকেনের আলোটা বাড়িয়ে নিয়ে ঘরের মধ্যে পায়চারি শুরু করে। হঠাৎ তার চোখ যায় ঘরের মেঝের এক কোণে পড়ে থাকা ছোট্ট কাঠের বাক্সটার দিকে। প্রথম দিনে ওরা বাক্সটা দেখেছিল, কিন্তু সেটা নিয়ে ওদের মনে কোনো প্রশ্ন আসেনি। ভেবেছিল যারা আগে এই বাড়িতে ছিল হয়তো তাদেরই। কিন্তু এখন গোপালের মনে হচ্ছে একবার বাক্সটা খুলে দেখলে কেমন হয়। কি আছে ওর মধ্যে? একটা অদ্ভুত কৌতূহল, একটা অজানা শক্তি যেন ওকে ওই বাক্সটার দিকে প্রচণ্ডভাবে আকর্ষণ করছে। বাক্সটা দু হাতে তুলে নিল, কিন্তু এটা তো তালা দেওয়া। এর চাবি যে কোথায় কে জানে। একবার সে ভাবল হয়তো এই ঘরে যেমন বাক্সটা আছে তেমনই হয়তো চাবিটাও কোথাও আছে। হয়তো আগে যারা এই বাড়িতে থাকতো তাদেরই বাক্স এটা। তাই চাবিটাকে খুঁজে পাওয়ার আশায় সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু চাবিটা কোথাও পাওয়া গেল না। ওইদিকে সেই অদ্ভুত কৌতূহলটা ওকে এমনভাবে বশ করে ফেলেছে যে বাক্সের মধ্যে কি আছে জানার জন্য ও কেমন যেন পাগলের মতো হয়ে উঠল। ঘরের এক কোণে পড়েছিল হাত দুয়েক লম্বা ভারী একটা কাঠ। অগত্যা সেটাকে হাতে তুলে নিয়ে এসে গোপাল তালাটা ভেঙে ফেলল। আর বাক্সের ডালাটা তুলতেই সে ভেতর থেকে পেল একটা ছবি। ছবিটা অতি সাধারণ, বহুদিনের পুরনো হওয়ায় একটু ঝাপসা আর অস্পষ্ট লাগছে দেখতে। ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখল। আরে, এটা তো তার মায়ের ছবি, কিন্তু তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? তাহলে কি ইনি ওর বাবা? ওর শরীরে কেমন যেন একটা উত্তেজনা হতে লাগলো। একবার ভাবলো সে নিজের স্ত্রীকে ডেকে তুলবে, সব কথা বলবে, কিন্তু বিছানার দিকে তাকিয়ে দেখল সে তখন অঘরে ঘুমোচ্ছে, তাই তাকে আর ডেকে জাগালো না। ওর মনে পড়ে গেল জমিদার বাবু বলেছিলেন যে এই ঘরে অনেক বছর আগে কেউ পরিবার নিয়ে থাকত। তাহলে কি এটাই ওর বাবা মায়ের বাড়ি, ওর জন্মভিটে? মনটা যেন আনন্দে নেচে উঠল। কাকতালীয়ভাবে হলেও আজ সে নিজের বাড়িতেই আছে। বেশ কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে গোপাল বাক্সের মধ্যে আবার সেটা আগের মতোই রেখে দিল। এদিকে বাইরে বৃষ্টি তখন বেশ কিছুটা কমে এসেছে। ওর নিজের হাত ঘড়িটা নিয়ে দেখল ভোর 3:30। একটু পরেই বাইরে আলো ফুটতে শুরু করবে। না, আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। গোপাল গিয়ে ওর স্ত্রীর পাশে আবার শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই
ওর ঘুম এলো না। মনে তখন হাজারো চিন্তার দোলাচল। তবে সবথেকে বেশি যে ব্যাপারটা ওকে ভাবাচ্ছিল সেটা হলো ওর বাবার মৃত্যু। ও কতবার মাকে জিজ্ঞেস করেছে ওর বাবার কিভাবে মৃত্যু হয়েছিল, কিন্তু ওর মা প্রত্যেকবারই বিষয়টা এড়িয়ে গেছে। গোপাল ঠিক করল ও যখন গ্রামে একবার এসেই পড়েছে, তখন এবার সে নিজের বাবার মৃত্যুর রহস্য উন্মোচন করে তবেই বাড়ি ফিরবে। এসব ভাবতে ভাবতেই ভোরের দিকে ওর চোখটা লেগে এসেছিল। তবে পরদিন সকালে যে ওর জন্য একটা বড় আনন্দের খবর অপেক্ষা করছিল সেটা গোপাল ভাবতেও পারেনি। সকালবেলায় হঠাৎ করে তার স্ত্রী মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তড়িঘড়ি গোপাল গিয়ে গ্রামে খোঁজ নিয়ে ভোলানাথ বৈদ্যকে ডেকে আনে। তিনি এসে তার স্ত্রীর হাবভাব দেখে গম্ভীর মুখে বললেন যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এইদিকে গতকাল রাতে নিজের জন্ম ভিটাকে আবিষ্কার করতে পেরে তার মনটা এমনিতেই খুশি ছিল, তবে আজ সকালে আবার এই খুশির খবরটা শুনে তার খুশির মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গেল। গোপাল মনে মনে ভাবল আরও কয়েকটা দিন এখানেই থাকবে। এখনও বেশ কয়েকটা দিন ছুটি আছে, পুরো ছুটিটা এখানে কাটিয়ে তবেই সে বাড়ি ফিরবে। ততদিনে ওর বাবার মৃত্যু রহস্যটাও ওকে উদ্ধারের চেষ্টা করতে হবে। তো তবে সেই দিন রাত্রেই ঘটল এক বীভৎস ভয়ঙ্কর ঘটনা। গভীর ঘুমে আচ্ছন্ন গোপালের কানে যেন একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় গোপালে। ধর্মর করে বিছানায় উঠে বসে। শব্দের উৎস অনুসন্ধান করতে গিয়ে হঠাৎই ওর চোখ যায় পাশে ঘুমন্ত স্ত্রীর দিকে। আর তার দিকে চোখ পড়তেই গোপালের সারা শরীর যেন ভয়ে কাঁপতে থাকে। এটা এটা এটাও কি দেখছে? ওর স্ত্রীর সর্বাঙ্গ নীল হয়ে গেছে, আর তার থেকে একটা নীল ছটা বেরোচ্ছে, আর সেই হিস হিস শব্দটা আসছে ওর পেটের ভেতর থেকে। ও বিস্ফারিত চোখে ওর স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। তারপর কাঁপা কাঁপা হাতে পাশের টেবিল থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে তার আলোটা সামান্য উজ্জ্বল করতেই গোপালের দৃষ্টিতে ধরা পড়ল এক বিভীষিকাময় দৃশ্য। ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে মানুষের ছিন্ন বিচ্ছিন্ন হাত পা, যেন কেউ নিষ্ঠুর খেলায় মেতে উঠেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল কোণার দিকে পড়ে থাকা একখানা নড়তে থাকা কাটা মুখ, যার ফাঁকা চোখের গহ্বরের ভেতর থেকে কি যেন গিজগিজ করে বেরিয়ে আসছে। গোপালের শরীর হিম হয়ে গেল। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোল না, কেবল ঠান্ডা ঘামে ভিজে উঠল তার শিরদাঁড়া। ঘরের কোণে পড়ে থাকা সেই অর্ধ গলিত দেহ থেকে যেন একটা চাপা ফিসফিসানি ভেসে আসছে। কাটা ঠোঁট কেঁপে উঠছে, যেন মরণোত্তর আর্তনাদ করছে। হঠাৎ করে ঘরের মেঝের চারপাশে ছড়িয়ে থাকা চুলগুলো একসঙ্গে ফনা তুলে উঠতে শুরু করলো, যেন সাপের ঝাঁক গোপালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। তার দম দম বন্ধ হয়ে আসছে। শরীরটা যেন আর নড়তে চায় না, অথচ কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই, শুধু সে আর এই বিভৎসতার রাজ্য। গোপালের নজর পড়ল একটা শিশুর ছোট্ট হাত, কিন্তু সেটা কোনো সাধারণ হাত নয়। সেটা ধীরে ধীরে মাটির ভেতর থেকে উঠে আসছে। সেই কাটা আঙুলগুলো যেন তার দিকে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু বার্তা। দেওয়ালের ফাঁক থেকে লম্বা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। এমন সময় হঠাৎ করেই দরজাটা নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল, আর পুরো ঘর ভরে উঠল একটা চাপা কান্নার আওয়াজে। ঘরের এক কোণায় পড়ে থাকা আয়নার কাঁচটা অদ্ভুতভাবে দুলছিল। তার কুয়াশাচ্ছন্ন প্রতিফলনে গোপাল দেখতে পেল
এক 5 মাথা বিশিষ্ট নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে পড়ার মতো, তার ঠোঁট কাটা, যেন কেউ সেলাই করে দিয়েছিল। গোপাল আতঙ্কে পেছনে সরে আসতে চাইল, কিন্তু পারল না। সে বুঝল তার হাতের নিচে বিছানার উপর কি যেন একটা নরম ভেজা ভেজা ঠেকছে, আর সেদিকেই তাকাতেই সে দেখল সেখানে রয়েছে একখণ্ড তাজা হৃৎপিণ্ড, যেটা এখনো ধুকধুক করছে। তার বাঁ দিকের দেওয়ালে ঝুলে থাকা কালো পর্দাটা হঠাৎ করে নিচে থেকে উড়ে উঠল, আর তার পেছনে ফুটে উঠল অসংখ্য অসংখ্য ফ্যাকাশে মুখ। তাদের শূন্য চোখের গহ্বর গোপালের দিকে তাকিয়ে আছে। মুখের চামড়া ঝুলে পড়েছে, আর ফাটা ঠোঁট থেকে অনবরত রক্ত চুইয়ে পড়ছে। গোপাল ছুটতে গেল, কিন্তু অনুভব করল সে যেন বিছানার সঙ্গে বাঁধা, আটকে গেছে সে। ঘরের মেঝের দিকে তাকাতেই দেখল অসংখ্য কালো হাত যেন মাটির নিচ থেকে উঠে এসে তাকে আঁকড়ে ধরছে, আর তার শরীরের তাপ এক নিমেষে শুষে নিচ্ছে। গোপাল চিৎকার করে ওর স্ত্রীকে ডাকতে গেল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। কেবল একটা গোঙানির মতো গলার ভেতর থেকে কি যেন বেরিয়ে এলো। ওর হাত পাগুলো কেমন যেন ক্রমশ অবশ হয়ে আসছে। মাথার ভিতরটা ঝনঝন করছে, চোখগুলো যেন কেমন বুজে আসছে। মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করল গোপাল। তারপর বহু কষ্টে ওর স্ত্রীকে ডাকতে গিয়ে অবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত আগে যার সর্বাঙ্গ নীল ছটায় ঢেকেছিল, পেটের ভেতর থেকে একটা অদ্ভুত ফিসফিসানির আওয়াজ আসছিল, এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। সবকিছু আবার আগের মতোই স্বাভাবিক। ঘরের মেঝে, ঘরের দেওয়াল, সমস্ত পরিবেশ একেবারে স্বাভাবিক। স্ত্রীকে জাগাতে গিয়েও সে আর জাগালো না। মনে মনে ভাবল, এসব কথা তাকে বললে সে হয় হেসে উড়িয়ে দেবে, না হয় বলবে সে কোনো স্বপ্ন দেখছে, ঠিক যেমন এতদিন বলেছে। তাই গোপাল হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগল, এতদিন ধরে তাহলে সে যা দেখছে সেটা নিশ্চয়ই ওর মনের ভুল নয়। অবশ্যই এখানে এমন কিছু আছে যার জন্য ও এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছে। কই, তার স্ত্রী তো এমন কিছু দেখছে না, বা অন্য কেউ তো দেখতে পাচ্ছে না। তবে সে কেন দেখছে? এই সমস্ত ঘটনার সাথে কি ওর কোনো সম্পর্ক আছে, নাকি অন্য কিছু? ওর মনে হলো এখানে নিশ্চয়ই কিছু অমঙ্গল ঘটতে চলেছে। না, এখানে আর বেশি দিন থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বাকি রাতটুকু বিছানার এপাশ ওপাশ করেই কাটালো গোপাল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ও নিজের স্ত্রীকে গতকাল রাতের সে সমস্ত ঘটনার কথা কিছুই বলল না। শুধু চুপচাপ বসে রইল, আর কি যেন একটা চিন্তা করতে লাগলো। স্বামীর এরূপ অবস্থা দেখে ওর স্ত্রী জিজ্ঞেস করল, কি গো, কি হয়েছে তোমার? এইভাবে চুপচাপ যে বসে আছো, কি ভাবছোটা কি এত? স্ত্রীর ডাকে যেন ঘোর কাটল গোপালের। সে আমতা আমতা করে বলল, না মানে কই কিছু না তো। ও, বুঝেছি। তুমি যে কদিন ধরে সেই ভুতুরে ব্যাপারগুলো দেখছিলে, সে কথাগুলোই ভাবছো নিশ্চয়ই। ওর কথায় একটু চমকে উঠল গোপাল। স্ত্রী হেসে বলল, আরে বাবা, এ তোমার মনের ভুল। তুমি দুদিন ভালো করে ঘুমোনি তো, তাই ওসব দেখছো, আর কিছু না। যাই হোক, বুঝলে তো। নাও নাও, এখন তাড়াতাড়ি স্নান টান করে এসো তো, আমি খাবার বাড়ছি। স্ত্রী ওকে যতই সান্ত্বনা দিক না কেন, গোপাল জানে যে ওগুলো শুধুই ওর মনের ভুল নয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কিন্তু সেটা কি? সেদিন রাতেই খেতে বসে গোপাল ওর স্ত্রীকে বলল, বুঝলে, কালকেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। তুমি সকাল সকাল উঠে সব জিনিসপত্র গুছিয়ে নেবে, কেমন?
সেই রাতেও ঘুমানোর অনেক চেষ্টা করল গোপাল, কিন্তু শুয়ে থাকার পরেও কিছুতেই ঘুম এলো না। ওর মনে এক অজানা আশঙ্কা ভর করেছে। আজ রাতটা ভালোভাবে কেটে যাবে তো, নাকি আজও রাতে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু করতে লাগলো ওর। কিন্তু আর একটা বিষয় ওকে বেশ ভাবাচ্ছিল। সেটা হলো ওর বাবার মৃত্যু রহস্যটা আর উদ্ধার করা হলো না। কিন্তু কি আর করা যাবে, এখানে আর বেশি দিন থাকলে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আর ও চায় না ওর মতো ওর সন্তানের জীবনেও কোনো বিপদ নেমে আসুক। এসব কথাই ভাবতে ভাবতে কোথা থেকে যেন একদলা গভীর ঘুম এসে ওর দু চোখ আচ্ছন্ন করে ফেলল। আর গভীর রাতে সেই মন্দিরের দেবী এসে ওকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে মা তাকে বললেন যে কিভাবে ওর বাবার মৃত্যু হয়েছিল, সঙ্গে এটাও বললেন যে সেই চুরি করা সোনার মুকুটটা এখন কোথায় আছে। মোহন ভট্টাচার্যের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতেই তার আবার জন্ম হয়েছে, আর এই জন্মে তার নাম গোপাল, যে কিনা বর্তমানে মোহন ভট্টাচার্যের ছেলে। আর সেই মুকুটটা ফিরিয়ে দেওয়ার জন্যই গোপালকে স্বয়ং দেবী এই গ্রামে টেনে এনেছেন। স্বপ্নটা দেখেই গোপালের ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে। পূবের জানালাটা দিয়ে ভোরের মিষ্টি আলো এসে পড়েছে ওদের ঘরে। ওর মনে পড়ে গেল স্বপ্নে দেখা কথাগুলো। মনে মনে সিদ্ধান্ত নিল আজ সেই গুপ্তকক্ষ খুঁজে বের করবে সে, এবং যদি এই স্বপ্ন সত্যি হয় তাহলে মুকুটটা সে উদ্ধার করে আনবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন সে সেই গুপ্তকক্ষের সন্ধানে বেরোবে। আজ রাতেই সে মায়ের চুরি যাওয়া মুকুটটা উদ্ধার করে এনে তার বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবে। রাত তখন বেশ গভীর। গোপাল জেগে অপেক্ষা করছে। স্ত্রী ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। মনের মধ্যে একটা প্রবল উৎকণ্ঠা। তারপর গতকাল স্বপ্নে দেখা সেই ঠিকানা মতো সে বাড়ির পিছন দিকটা এলো। সেইখানে একটা জায়গায় বিশেষ অংশে মাটিতে বেশ বড় বড় ঘাস আছে। গ্রামেরই এক বাড়ি থেকে একটা কোদাল এনে এই বাড়ির পিছনে লুকিয়ে রেখেছিল সে। সেটা নিয়ে গোপাল জায়গাটা খুঁড়তে শুরু করল। বেশ কিছুটা খোঁড়ার পরেই একটা গোপন দরজা আবিষ্কৃত হল। আর অদ্ভুতভাবে দরজাটা স্পর্শ করতেই একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল সেটা। গোপাল দেখল সামনে একটা সিঁড়ি আছে, সেটা নেমে গেছে নিচের দিকে। হাতে লণ্ঠনটা বাগিয়ে ধরে সিঁড়ি দিয়ে নেমে প্রবেশ করল একটা গুপ্ত কুঠুরিতে। আর সেই ঘরের ভেতরে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর বুকের রক্ত হিম হয়ে গেল। একটা বিকট এবং বৃহৎ আকৃতির মানব মূর্তি, সম্পূর্ণ উলঙ্গ, মাথার চুল এলোমেলো। সেই মাথার চুল এতটাই বড় যে মেঝের বিভিন্ন অংশে লুটোপুটি খাচ্ছে। সেই মূর্তিটা একটা কিছু যেন আঁকড়ে ধরে বসে আছে। ওর বুঝতে অসুবিধা হলো না যে ওই মূর্তি যে জিনিসটা ধরে আছে সেটা তার বাবার চুরি করা সেই পঞ্চমুণ্ডির দেবীর মাথার একটা সোনার মুকুট। গোপাল ধীরে ধীরে এগিয়ে যায়। সে বুঝতে পারে ওই ছায়ামূর্তি আর অন্য কেউ নয়, দেবী কালীর সহচরী। তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে সে, প্রণাম করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। বিশাল আকৃতির সেই অদ্ভুত ভয়ানক মূর্তিটি তার দবদবে জ্বলন্ত চোখ দিয়ে গোপালকে কয়েকবার দেখে নেয়। তারপর ধীরে ধীরে কোথায় যেন শূন্যে একেবারে বালু কণার মতো মিশে যায়। গোপালের সামনে পড়ে থাকে জল জল করতে থাকা একটা ছোট্ট সোনার মুকুট। দু হাত জোর করে প্রণাম করে সযত্নে সেটা তুলে নেয় হাতে। তারপর সে যে পথে এসেছিল সেখান দিয়েই বেরিয়ে আসে।
ওর স্ত্রী তখন অঘরে ঘুমোচ্ছে। আজ রাতে কি কি ঘটে গেল তার কিছুই টের পেল না সে। পরদিন সকালে জমিদার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা কোনো প্রকার লজ্জা না পেয়ে জমিদার মশাইকে খুলে বলল। সব শুনে জমিদার মশাই বিস্মিত হয়ে গেলেন। এমনটাও সম্ভব? বর্তমান জমিদার মশাইয়ের বাবা নিশিকান্ত চ্যাটুর্যেও সব কথা শুনলেন। তিনি গোপালকে বললেন, দেখো বাবা, তোমার বাবা মোহন ভট্টাচার্যকে আমি এই গ্রামে আশ্রয় দিয়েছিলাম। তাকে এই গ্রামের পঞ্চমুণ্ডী দেবীর মন্দিরে নিত্য সেবায়েতের কাজে নিয়োগ করেছিলাম। কিন্তু তার পরিবর্তে তিনি কি করলেন? আমি মানছি সেদিন গ্রামবাসীরা যা করেছে তা অত্যন্ত জঘন্য কাজ, কিন্তু সেদিন যদি তোমার বাবা তার অপরাধের কথা সবার সামনে স্বীকার করতেন, তাহলে হয়তো তাকে ক্রোধের বশে গ্রামবাসীরা এমন নৃশংসভাবে মারত না। আসলে সবই কপাল। যদিও তার মৃত্যুর পর তন্ন তন্ন করে খুঁজেও কেউ সেই চুরি যাওয়া মুকুটটা উদ্ধার করতে পারেনি। তাই এক সময় হতাশ হয়ে খোঁজাখুঁজিও বন্ধ করে দেওয়া হয়। ভেবেছিলাম মুকুটটা আর কোনোদিনও খুঁজে পাবো না, কিন্তু মায়ের ইচ্ছাতেই আজ এই মুকুটটা খুঁজে পাওয়া গেল। আসলে মায়ের মহিমা বোঝা বড় ভার। তিনি যে কখন কার সাথে কি লীলা করেন তা হয়তো একমাত্র তিনি জানেন। জয় মা, জয় জয়। এই বলে তিনি তার দুহাত কপালে ঠেকালেন। তারপর আবার বললেন, বাবা, তোমাকে দিয়ে যখন এই মুকুটটা মা উদ্ধার করালেন, তখন তুমি এই মুকুটটা নিজের হাতে মায়ের মাথায় পরিয়ে দিও। এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত। সমস্ত গ্রামবাসীদের নিয়ে গোপাল এবং জমিদার মশাই সেই মন্দিরে প্রবেশ করল। গোপাল মাথা নত করে মাকে প্রণাম জানিয়ে নিজের হাতে মুকুটটা পরিয়ে দিল দেবীর মাথায়। তারপর করজোড়ে মাকে প্রণাম করল। সত্যি মায়ের মহিমা বোঝা বড় দায়। শুনলেন হরিহরপুরের কালী মন্দির। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজকের গল্পের মধ্যে থেকেই থাকছে একটি বিশেষ প্রশ্ন, এবং সেই প্রশ্নটি হচ্ছে, দেবীর মন্দির থেকে যেই সময় গোপালের বাবা সোনার মুকুটটি চুরি করেছিলেন, সেই সময় তাকে চুরি করতে কে দেখে ফেলেছিল? খুবই সহজ একটা প্রশ্ন। আবার বলছি, দেবীর মন্দির থেকে যেই সময় গোপালের বাবা সোনার মুকুটটি চুরি করেছিল, সেই সময় তাকে চুরি করতে কে দেখে ফেলেছিল? ঝটপট সঠিক উত্তরটি লিখে আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন এবং আপনার নাম কমেন্ট সেকশনে মেনশন করুন। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের আগের গল্পে কমেন্ট করেছিলেন আরবাজ, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল, চাকদহ থেকে সাথী দে, মুগবেড়িয়া থেকে পূজা দাস, বাংলাদেশ থেকে মোহাম্মদ সামিম ইসলাম ইউসুফ, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক এবং প্রিয়শ্রী ভৌমিক, পূর্ব মেদিনীপুর থেকে অরূপ, নদিয়া থেকে অজয়, বেহালা চৌরাস্তা থেকে সায়নী মণ্ডল, শোভা বাজার থেকে গায়ত্রী, বেহালা চৌরাস্তা থেকে আরেকজন কমেন্ট করেছেন রাজদীপ বিশ্বাস, হাওড়া সাঁকরাইল থেকে ইমরান লস্কর, কলকাতা থেকে অনন্যা, রাজস্থান থেকে সলমান, উল্টোডাঙ্গা থেকে কমেন্ট করেছেন কাজল দত্ত, এছাড়াও কমেন্ট করেছেন ধূপগুড়ি থেকে আশাপূর্ণা মল্লিক। আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি শোনার জন্য এবং কমেন্ট করার জন্য। সঙ্গে থাকুন, আগামীতে আসছি আবার কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে অন্য কোনো এপিসোডে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।